দেখো, সারফেস টেনশন বা এর বাংলা হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান কথাটা বাংলা বা ইংরাজি যাই বলো না কেন, কি বোঝাচ্ছে না, একটা টান বা টেনশন বোঝাচ্ছে কিসের, না পৃষ্ঠের। পৃষ্ঠ বা সারফেস, এই কথাটার মানে কি না, সারফেস কার হতে পারে, যে কোনো বস্তুরই হতে পারে, যে কোনো পদার্থের সারফেস হতে পারে। সাধারণভাবে কঠিন পদার্থেরও সারফেস হতে পারে, তরল পদার্থেরও সারফেস হতে পারে, পৃষ্ঠ হতে পারে। গ্যাসীয় পদার্থের সারফেস বলে কিছু সাধারণভাবে হয় না, বা সারফেস বলে কিছু আমাদের কনসিডার করা হয় না কোনো সময়। কিন্তু জেনারেলি কঠিন পদার্থ এবং তরল পদার্থ এই দুটোর ক্ষেত্রে সারফেসের মানে সারফেস উল্লেখ করার প্রয়োজন পড়ে। তা আমাদের যে আলোচনা, সেই আলোচনার এখানে মূল যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লিকুইড মেটেরিয়াল বা তরল পদার্থ। তরল পদার্থর যেটা মুক্ত তল বা ফ্রি সারফেস, সেই ফ্রি সারফেসটা সবসময় সংকুচিত হতে চায়। সেই সংকুচিত হতে চাওয়ার যে ধর্ম বা বলতে পারো প্রপার্টি, সেই প্রপার্টিটাকেই সারফেস টেনশন বলা হয়। অর্থাৎ যে কোনো লিকুইডের ফ্রি সারফেস, ইট অ্যাক্টস লাইক এ স্ট্রেচড মেমব্রেন। স্ট্রেচড মেমব্রেন মানে কীরকম না, ধরা যাক তোমাদের একটা তরলের তলকে, একটা লিকুইড সারফেসকে আমরা যদি একটা টান টান করা বেলুনের পর্দার মতো ভাবি, তাহলে সেই পর্দাটা যেন টান টান হয়ে আছে, স্ট্রেচড হয়ে আছে। আমি একটা সহজ উদাহরণ দিই, তাহলে একটু ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখবে হ্যাপি বার্থডে ছাপা যে বেলুনগুলো কিনতে পাওয়া যায়, সেই বেলুনগুলো যখন সাধারণ অবস্থায় থাকে, অর্থাৎ না ফোলানো অবস্থায় থাকে, তখন ওই হ্যাপি বার্থডে প্রিন্টটা খুব ছোট্ট, ওর মধ্যে যে হ্যাপি বার্থডে লেখাটা থাকে খুব ছোট। এবার যখন বেলুনটা ফোলাও, তখন দেখবে হ্যাপি বার্থডে লেখাটা অনেক বড় হয়ে যায়। তোমরা এমনিও এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, ওই বেলুনের গায়ে একটা পেন দিয়ে দাগ দিলে সরু লাইন পড়লো, খাতায় যেরকম লাইন পড়ে। এইবার তুমি যখন বেলুনটা ফোলাবে, সেই সময় কি হবে, সেই সময় কিন্তু বেলুনটা যত ফুলবে তত ওই সরু লাইনটা আর সরু থাকবে না, সরু লাইনটা আস্তে আস্তে তার থিকনেসটা বেড়ে যাবে, এবং যে ডিপ কালারের তুমি দাগ দিয়েছিলে সেই ডিপ কালারটা দেখবে আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। তা লিকুইড সারফেসটাও এরকম একটা বেলুনের মতো আমরা ভাবতে পারি। ফ্রি সারফেস অবশ্যই। ফ্রি সারফেস মানে লিকুইডের ফ্রি সারফেস আমরা তাকেই বলি সাধারণভাবে, লিকুইডের সঙ্গে যেখানে গ্যাসিয়াস মিডিয়ামের কন্ট্যাক্ট আছে, সেই সারফেসটা হচ্ছে ফ্রি সারফেস। যেখানে সলিড মিডিয়ামের কন্ট্যাক্ট আছে, সেটা কিন্তু ফ্রি সারফেস নয়। অর্থাৎ তুমি একটা গ্লাসে জল রেখেছো, গ্লাসের গায়ের সঙ্গেও কিন্তু লিকুইডটা ঠেকে আছে, তাহলে গ্লাসের যে সারফেসটা সঙ্গে লিকুইডটা ঠেকে আছে, লিকুইডের সেই সারফেসটাকে কিন্তু আমরা ফ্রি সারফেস ভাববো না। কোনটাকে ভাববো না, জলের উপরের লেয়ারটা বা জলের উপরের সারফেসটা, একদম উপরের সারফেসটা, অর্থাৎ যে সারফেসটা এয়ার মিডিয়ামের কন্ট্যাক্টে আছে, সেটাকে আমরা ফ্রি সারফেস ভাববো। তো এই তোমার যে কথাটা এতক্ষণ বললাম, সেইটা তোমার একটুখানি যদি ছবির সাহায্যে আমরা দেখতে চাই, তাহলে কীরকম হবে না, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, ধরো এই একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে আমি ধরো জল রেখেছি। আমাদের বিষয়টা লিখে দিই, সারফেস
টেনশন, বাংলায় হচ্ছে পৃষ্ঠ টান। এই সারফেস টেনশনের জন্য এইটা হচ্ছে ফ্রি সারফেস, তার মানে লিকুইডের এই ধারটা নয়। কিন্তু এইখানে যদি আমি যে কোনো একটা কাল্পনিকের ভাবে স্ট্রেট লাইন অফ এনি লেন্থ, যে কোনো দৈর্ঘ্যের একটা সরল রেখা যদি কল্পনা করি, সেই সরল রেখাটা কি হবে? দুধারে প্রসারিত হতে থাকবে। দুধারে প্রসারিত হতে থাকবে মানে এটা যেন এই সরল রেখাটাকে তার দুই পাশে কেউ এরকম কান ধরে হিড় করে টানছে। এই ঘটনাটা ঘটবে, এতক্ষণ তাই বলেছি। তাহলে এই যে ফোর্সটা দিয়ে বা যে বলটা দিয়ে এই সারফেসটাকে স্ট্রেচ করা হচ্ছে, সেই ফোর্সটা যদি এফ হয় আর এই লেন্থটা যদি এল হয়, অর্থাৎ এই যে লেন্থটা নিয়েছি, এই লেন্থটা যদি এল হয়, তাহলে সারফেস টেনশনের ডেফিনেশন অনুযায়ী S equal to F by L। এই বলো স্যার, ভালো করে দেখতে পাচ্ছি না। ভালো করে দেখতে পাচ্ছ না মানে কিরকম দেখছো? মানে কিছুই দেখতে পাচ্ছ না, না পরিষ্কার দেখছো না? স্যার, দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি। স্পষ্ট নয়। তোমার ফোনের ব্রাইটনেসটা একটু বাড়াও। স্যার, ব্রাইটনেস বাড়ানো আছে। তাও দেখতে পাচ্ছ না? তাহলে কি করবো আমি? স্যার, হচ্ছে। তাও হচ্ছে না। এখানে কি লিখেছি পড়তে পারছো ধ্রুব? তলায় কি লিখলাম পড়া যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে দেখতে পাচ্ছ তো? এই স্যার, শুভ বলতে দেখতে লাগে। শুভ বলছে, ধ্রুব দেখতে পাচ্ছে। একই ফোন থেকে দুজনে দেখছো, ধ্রুব দেখতে পাচ্ছে, শুভ দেখতে পাচ্ছে না। কি অদ্ভুত ব্যাপার। শুভ সকালবেলা ঘুম থেকে উঠে চোখে জল টল না দিয়ে বসে পড়েছে। ও চোখে তাই জন্য ঘোলা দেখছে। ওকে একটু চোখে জলের ঝাপটা দিয়ে বসতে বলো। এই উপরের যে সারফেসটা, এই উপরের সারফেসটাকে আমি যদি উপর থেকে দেখি, কিরকম দেখবো? এরকম গোল দেখবো। আমি এই গ্লাসটাকে বা এই বিকারটাকে উপর থেকে দেখছি, এই সারফেসটাকে এরকম গোল দেখবো। তাহলে এখানে যে কোনো লেন্থ, যে কোনো জায়গায় একটা আরবিট্রারি লেন্থ, অর্থাৎ যে কোনো মাপের একটা লেন্থ আমরা কল্পনা করছি, যে লেন্থটার দুই প্রান্তে একে লিকুইড সারফেসটা স্ট্রেচ করতে চাইছে। সেটা তুমি এরকমও নিতে পারো, এইটুকুও নিতে পারো, এই দিক বরাবর এইটুকু নিলে। তাহলে স্যার সারফেস টেনশন আলাদা হবে? না, হবে না। এতটা লম্বা লেন্থকে যতটা ফোর্স দিয়ে টানা হবে, এই ছোট্ট লেন্থকে তার চেয়ে কম ফোর্স দিয়ে টানা হবে নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে এর বেলায় এই লেন্থটা যদি L1 হয়, এই লেন্থটা যদি L2 হয়, এর ক্ষেত্রে ফোর্সটা যেটা দিয়ে দুদিকে টানা হচ্ছে সেটা যদি F1 হয়, এর বেলায় যদি সেটা F2 হয়, তাহলে সেই S ইকুয়াল টু এর বেলায় এইটার জন্য S ইকুয়াল টু F1 বাই L1, আর এইটার জন্য সেই F2 বাই L2। কিন্তু এই রেশিওটা কিন্তু দুজনের ক্ষেত্রেই সমান। তা ব্যাপার হচ্ছে যে এই রেশিওটা পাল্টাবে কখন? যদি কিছু ফ্যাক্টরস আছে, যেমন ধরো টেম্পারেচার যদি পাল্টে যায়, তাহলে সারফেস টেনশন পাল্টে যায় লিকুইডে। এছাড়া আর কি? এছাড়া যদি লিকুইডটাই পাল্টে যায়, ধরো জলের যা সারফেস টেনশন,
কেরোসিনের কিন্তু তাই সারফেস টেনশন নয়। কিন্তু যদি একই টেম্পারেচারে একই লিকুইড নিয়ে কাজ করো এবং তার উপরে যে ফ্রি সারফেস, সেই ফ্রি সারফেসে একই রকম অ্যাটমসফিয়ার যদি উপস্থিত থাকে, একই রকম অ্যাটমসফিয়ার মানে না, দেখো একটা জিনিস ভাবো যে এই যে টানের কথাটা বলছি, এই টানটাকে কেন হয় একটু আলোচনা করি, তারপর ওই ডিপেন্ডেন্সটা আলোচনা করব। আচ্ছা, আমি ইরেজ করে দিলাম। বেশ, এবার দেখো, ধরো একটা কন্টেনারের মধ্যে জল, জল দিয়েই বলি, লিকুইডের তুলনায় জল দিয়ে আলোচনা করতে আমার সুবিধে, যে কোনো লিকুইডের বেলায় আমি জলের ক্ষেত্রেই আলোচনাটা করি। আমি ধরে নিচ্ছি মলিকিউলগুলো জলে এইভাবে পরপর পরপর সেজে আছে। ধারেরগুলো কেন একটু উঁচু করে আঁকছি সেটা পরে আমরা আসবো, যখন আসবো তখন আলোচনা করব। ধরা যাক এইখানে এগুলো কিন্তু রসগোল্লা নয়, ওয়াটার মলিকিউলগুলো অনেকটা এনলার্জ স্কেলে আমরা আঁকছি। তা খুব স্বাভাবিকভাবেই এই কন্টেনারটা এখানে আঁকার কোনো মানে হয় না, কিন্তু তবুও আঁকলাম, নাহলে জলের মলিকিউলগুলো কোথায় আছে তোমাদের বুঝতে, ধারণা করতে অসুবিধা হবে। কারণ মলিকিউলের সাইজের তুলনায় কন্টেনারটা মানে সেই অনেক গুণ বড় আর কি। তা এই কন্টেনারের পেরিফেরিটা আঁকার দরকার পড়ার কথা নয়। তা আমরা যেটা এখানে আলোচনা করব সেটা হচ্ছে যে সারফেস টেনশনের উৎপত্তি বা অরিজিন কিভাবে হচ্ছে। দেখো, মলিকিউলার অ্যাট্রাকশন বা আণবিক আকর্ষণ দু রকমের হয়। কীরকম না, একটা হচ্ছে একই জাতীয় মলিকিউলের মধ্যে আকর্ষণ, আর ভিন্ন জাতীয় মলিকিউলের মধ্যে আকর্ষণ। কিছু কিছু ছেলে থাকে দেখবে বাড়িতে তারা কিছুই করে না, বাড়ির প্রতি কোনো আকর্ষণ সেভাবে নেই, কিন্তু তাদেরকে তুমি পাড়ায় কোনো কাজ করতে বলো বা কোনো মানে তার বন্ধু মহলে তাকে কিছু করে দিতে বলো, সে একবারে সবার আগে উদ্যোগী হয়ে সেই কাজটা করে দেয়। অর্থাৎ তার বাইরের প্রতি টান বেশি। আর উল্টোটাও আবার হয়, কেউ কেউ শুধুমাত্র খানিকটা স্বার্থপরের মতো নিজের ঘরের মধ্যেই বা নিজের লোকজনের মধ্যেই বা নিজের চেনাশোনা লোকজনের, নিজের চেনাশোনা বলবো না, নিজের হয়তো আত্মীয় স্বজনের মধ্যেই খুব জোর তার নিজের কি বলবো সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কিন্তু যে তার আত্মীয় নয় তার দিকে কিন্তু সে কোনো সাহায্য করে না। অর্থাৎ পাড়ার যদি কেউ বলে আমার এটা করে দেবে বাবা, সে বলবে না করবো না, বা ও ঠিক আছে দেখছি, দেখবো, চেষ্টা করব করে দেওয়ার, এরকমভাবে এড়িয়ে যাবে। তা এই দু ধরনের আকর্ষণ কাজ করে। সমজাতীয় মলিকিউলের মধ্যে আকর্ষণকে বলা হয় কোহেসিভ ফোর্স, বাংলায় সম্ভবত বলা হয় সংশক্তি, সংশক্তি বল। অর্থাৎ একটা জলের অণু আর একটা জলের অণুকে যে আকর্ষণ করে, যেটাকে আমরা এতদিন ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন বলে ছোটোবেলা থেকে পড়ে এসছি, বা বাংলায় হচ্ছে আন্তরাণবিক আকর্ষণ বল বলে পড়ে এসছি। তা সেই আন্তরাণবিক আকর্ষণ বল একই জাতীয় অণুর মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে সেটাকে বলা হয় কোহেসিভ ফোর্স। আর যদি ভিন্ন ধর্মী অণুর মধ্যে আকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স, বাংলায় বলা হয় আসঞ্জন বল। তোমরা খুব সম্ভবত ফটোসিনথেসিস যখন পড়েছো লাইফ সায়েন্সে, সেখানে ওই কিভাবে মাটি থেকে জলটি গাছের পাতা অবধি যায়, ইংরেজিতে যেটাকে বলা হয় অ্যাসেন্ট অফ স্যাপ, স্যাপটি কীভাবে যায়, অর্থাৎ ওই
বিভিন্ন খনিজ দ্রব্য মিশ্রিত যে জলটা, সেটাকে তো স্যাপ বলে। সেই স্যাপটা কিভাবে উপরে যায়, সেখানে ডিকসন জলি বলে একজন নয়, দুজনের একটি থিওরি আছে। তাইতে এই অ্যাডহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্সের উল্লেখ আছে। এবার যে জায়গাটা বলার, সেই জায়গাটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স কি বললাম, ভিন্ন জাতীয় মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন, আর কোহেসিভ ফোর্স হচ্ছে সমজাতীয় মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন। তোমরা ভাবো, এই যে আমি এখানে বোর্ডে লিখছি, এই লাল কালিটা বোর্ডে লাগছে, তা লাল কালিটা কোনো একটা পদার্থ নিয়ে তৈরি, তো তার মলিকিউলগুলো বোর্ডের যে সারফেস, তার মলিকুলের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে বলেই পেনের থেকে ছেড়ে গিয়ে, পেনের নিব থেকে বা শীষ থেকে ছেড়ে গিয়ে বোর্ডে আটকে থাকছে। স্কুলে যখন চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখা হয়, তখন the chalk molecules get attached to the blackboard due to adhesive force. চকের গুঁড়োগুলো কেউ আঠা দিয়ে আলাদা করে বোর্ডে বসায় না, অটোমেটিক্যালি চক দিয়ে বোর্ডে লিখলেই চকের গুঁড়োগুলো বোর্ডের গায়ে আটকে থাকে, কিন্তু সেটা খুব ফিবল অ্যাট্রাকশন, একবার ডাস্টার দিয়ে ইরেজ করলেই ও ঝরে পড়ে যায়। কিন্তু যেটুকু সময়ের জন্য আটকে থাকে, সেটুকুতেই আমাদের কাজ হয়ে যায়। তা ব্যাপার হচ্ছে, তাহলে অ্যাডহেসিভ ফোর্স কি বুঝতে পেরেছি। আর কোহেসিভ ফোর্স হচ্ছে একই জাতীয় মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকশন, সেইটা হচ্ছে কোহেসিভ ফোর্স। তা জলের বেলায় কোহেসিভ ফোর্সটা যত না, তার চেয়ে অ্যাডহেসিভ ফোর্সটা একটু বেশি কন্টেনারের সঙ্গে। কেন, কিভাবে বুঝবো স্যার? না, আমরা সাধারণভাবে সবাই লক্ষ্য করেছি যে গ্লাসে যদি জল নিই, জলটা পুরোপুরি ঢকঢক ঢকঢক করে খেয়ে নিলাম, খেয়ে নেবার পরেও গ্লাসের ভিতরের সারফেসটা কি সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যায়? গ্লাসের ভিতরের গায়ে তো খানিক জল, 1 ফোঁটা 2 ফোঁটা জল তো লেগেই থাকেই, অর্থাৎ সোজা কথায় গ্লাসের ভিতরের সারফেসটা ভিজে থাকে। তার মানে ওয়াটার মলিকুল তার গায়ে আটকে আছে, ওয়াটার বা জলের অণু তার গায়ে আটকে আছে। যদি এমন হতো যে ওয়াটার মলিকুলগুলোর মধ্যে যে কোহেসিভ ফোর্স বা বাংলা হচ্ছে সংশক্তি বল, সেটা এই ওয়াটার মলিকুল আর তোমার গ্লাস যে মেটেরিয়ালটা দিয়ে তৈরি, সেই মেটেরিয়ালটার যে মলিকুল, তাদের মধ্যে যে অ্যাডহেসিভ ফোর্স তার থেকে বেশি হতো, তাহলে দেখা যেত আমরা যখন জল খাচ্ছি, সমস্ত জলটাই আমি খেয়ে ফেললাম, মানে পান করে ফেললাম, কোনো জল গ্লাসের গায়ে লেগেই রইল না। যে জিনিসটা পারদ বা মার্কারির বেলায় হয়, পারদ কিন্তু কন্টেনারের গায়ে একদমই লেগে থাকে না। তোমরা থার্মোমিটারে পারদ দেখেছো, থার্মোমিটারে যখন তোমার জ্বর হয় বা ইত্যাদি হয়, শরীর খারাপ হয়, তখন দেখবে পারদের যে মার্কারি কলমটা, পারদ সূত্রটা বেড়ে যায়, দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। আবার যখন জ্বর কমে যায়, তখন কিন্তু পারদ সূত্রটা কি হয় না, পারদ সূত্রটা আস্তে আস্তে আবার কমে আসে। কিন্তু যখন কমে আসে, সেটা ওই ভেতরে যে কাঁচের সারফেস, সেই কাঁচের সারফেসটার গায়ে লেবড়ে যায় না। যদি যেত, তাহলে কিন্তু আমরা পরিষ্কার থার্মোমিটারের পাঠ পেতাম না। জল দিয়ে থার্মোমিটার বানানোর অসুবিধা হচ্ছে এইটা একটা, অর্থাৎ জল দিয়ে যদি কেউ থার্মোমিটার তৈরি করে, যখন তাপমাত্রা কমবে, জলের জলতলটাও কমবে, কিন্তু সেই জলটা ওই থার্মোমিটারের দেয়ালে খানিক আটকে থাকবে, ফলে আমরা সঠিক পাঠ বুঝতে পারবো না। কিছু কিছু ক্ষেত্রে আরও একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তোমরা ডট পেনের রিফিল ব্যবহার করো, ইউজ অ্যান্ড থ্রোতে বুঝতে পারবে না অতটা। ডট পেনের যারা রিফিল ব্যবহার করো, দেখবে কিছু কিছু রিফিল আছে, যে রিফিলগুলো যত কালি খরচ হয়, যত কালি শেষ হয়, তত সুন্দর পরিষ্কার হয়ে কালিটা কমতে থাকে, অর্থাৎ ওই রিফিলের ভিতরের সারফেসের গায়ে একদমই লেগে থাকে না। আবার কিছু কিছু রিফিল আছে যেগুলো যত কালি খরচ হয়, রিফিলের ভিতরের গায়ে কিন্তু কালিটা লেগে থাকে। তাহলে
একটার ক্ষেত্রে তার মানে বুঝতেই পারছো কোহেসিভ ফোর্স বেশি, অর্থাৎ যার ক্ষেত্রে লেগে থাকে না তার ক্ষেত্রে নিশ্চয়ই কোহেসিভ ফোর্স বেশি, অ্যাডহেসিভ ফোর্স কম। আর যার ক্ষেত্রে লেগে থাকে, অর্থাৎ ওই রিফিলের ভিতরের গায়ে কালিটা লেগে থাকে, আটকে থাকে, তার ক্ষেত্রে কিন্তু কোহেসিভ ফোর্স বেশি নয়, অ্যাডহেসিভ ফোর্স বেশি। অ্যাডহেসিভ শব্দটা নিশ্চয়ই অন্য জায়গাতেও শুনেছো। অ্যাডহেসিভ শব্দটা মানে হচ্ছে যে কোনো ধরনের আঠাকেই অ্যাডহেসিভ বলা হয়। তোমরা যে গঁদ বা গ্লু যেগুলো ইউজ করো বিভিন্ন রকমের, ফেভিকল যেমন একটা অ্যাডহেসিভ। ফেভিকল কি করে, ফেভিকলের অ্যাডহেসিভ ফোর্সটা এতটাই বেশি, ও দুটো সারফেসের মধ্যে অ্যাডহেসিভ ফোর্সটা, নিজের অ্যাডহেসিভ ফোর্সটাকে কাজে লাগায়। অর্থাৎ সোজা কথায় একটা সারফেসের গায়ে নিজে শক্ত হয়ে জুড়ে যায়, আবার আরেকটা সারফেস তার গায়েও অ্যাডহেসিভ ফোর্সের জন্য জুড়ে যায়, এবং ও যখন শুকিয়ে যায় নিজের মলিকুলগুলোর মধ্যে কোহেসিভ ফোর্সটাও যথেষ্ট বাড়িয়ে দিতে পারে। ফলে ফেভিকলের যে লেয়ারটা, ধরো তুমি দুটো কাঠের ব্লককে জুড়ে ফেভিকল দিয়ে, তাহলে কাঠের ব্লকের সঙ্গে ফেভিকল দিলে সেটা আটকে রইল অ্যাডহেসিভ ফোর্সের জন্যে। একটা কাঠের ব্লকের সঙ্গে দ্বিতীয় কাঠের ব্লকের সঙ্গেও ফেভিকল আটকে রইল অ্যাডহেসিভ ফোর্সের জন্য। আর ফেভিকল মলিকুলগুলো নিজেদের সঙ্গে নিজের কন্ট্যাক্টটা বজায় রাখলো, সেটা কোহেসিভ ফোর্সের জন্য। এই সব ফোর্সগুলোই বেশি বলে এই ফেভিকলটাকে আমরা গ্লু বা অ্যাডহেসিভ হিসেবে ব্যবহার করি। অর্থাৎ যেগুলো আঠা, যে কোনো ধরনের আঠা, আমরা এমনি যে খাতার পাতা জোড়বার জন্য যে সাধারণ আঠা ব্যবহার করি, বা অনেক সময় কি বলবো, আমরা ময়দা জলে গুলে একটুখানি ফুটিয়ে নিয়ে আঠা তৈরি করি, বা ওই সরস্বতী পুজোর সময় তোমাদের স্কুলে যে পতাকা ফ্ল্যাগ চেন তৈরি হয় তার জন্য যে অ্যারারুটের আঠা তৈরি করা হয়, সবগুলোরই বেসিক প্রিন্সিপাল কিন্তু ওইটাই, আঠা মানেই তাই। এবং আঠার মজাটা হচ্ছে, লিকুইড গ্লুয়ের ক্ষেত্রে মজাটা হচ্ছে, লিকুইড গ্লু যখন লিকুইড অবস্থায় থাকে তখন কিন্তু তার কি বলবো, আটকে রাখার ক্ষমতাটা বেশি থাকে না। যখন সেটা শুকিয়ে যায় তখন তার আটকে রাখার ক্ষমতাটা জন্মায়। যে কোনো আঠা, ফেভিকল দিয়ে তুমি দুটো কাঠের ব্লককে আটকালে কাঁচা অবস্থায় যতক্ষণ থাকবে, অর্থাৎ যতক্ষণ না ফেভিকলটা শুকোবে ততক্ষণ তুমি কাঠের ব্লক দুটোকে পৃথক করতে পারবে, আলাদা করতে পারবে। বাট যে মুহূর্তে শুকিয়ে যাবে ফেভিকলটা, সেই মুহূর্তে আর কিন্তু এই কাঠের ব্লকগুলোকে আলাদা করতে পারবে না। সেই ফেভিকল কা মজবুত জোর হ্যায়, দেখেছো তো। তো ন্যাচারালি এরা কিন্তু এদের এই অ্যাডহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স অ্যাপ্লাই করার যে প্রপার্টিটা, সেটা ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ওয়াটার ভালো কাজ করে। অর্থাৎ যখন শুকিয়ে যাচ্ছে আটাটা, মানে যেটুকু জলীয় অংশ ছিল আটাটার মধ্যে, সেটা ইভাপোরেট করে যাচ্ছে, উবে যাচ্ছে, সেই অবস্থায় আঠাটা কিন্তু তাদের অ্যাডহেসিভ ফোর্সের প্রপার্টিটাকে অনেক বেশি দেখাতে পারে, কাঁচা অবস্থায় নয় কিন্তু। আবার উল্টো ব্যাপারটা ভাবো, কীরকম না, একটা কাগজ, একটা ছোট্ট কাগজের টুকরো তুমি জলে ভেজাও, ভিজে এখানে এভাবে লাগিয়ে দাও, তখন দেখবে কাগজটা ভিজে যতক্ষণ আছে ততক্ষণ এই বোর্ডের গায়ে আটকে আছে। যেই মুহূর্তে কাগজটা শুকিয়ে যাবে, জল দিয়েছো শুধু, আর কিছু দাওনি, সেই মুহূর্তে কিন্তু কাগজটা ঝরে পড়ে যাবে। অর্থাৎ কাগজটা যতক্ষণ ভিজে ছিল তার অ্যাডহেসিভ প্রপার্টিটা সারফেসের সঙ্গে বজায় ছিল। যে মুহূর্তে জল ভ্যানিশ করে গেল, সারফেসের গায়ে আর কাগজটা আটকে রইল না। মানে আমি দুটো উল্টো ঘটনা বললাম, একটা ভিজে অবস্থায় আটকে থাকে, একটা কি বলবো, শুকনো অবস্থায় আটকে থাকে। তা এত কথা যে বললাম তার কারণ হচ্ছে, ধরা যাক এই একটা মলিকিউল, এই মলিকিউলটাকে, স্যার হ্যাঁ শুনছি। স্যার কিন্তু ফেভিকলটা যখন মানে ভিজে অবস্থার পর যখন সলিড হচ্ছে, ওটা তো মানে ওখানে থাকছে, কিন্তু জলটা তো ইভাপোরেট হয়ে চলে যাচ্ছে। আরেকবার বলো, বুঝলাম না। ফেভিকলটা যখন শুকাচ্ছে তখন তো ওটা মানে ওখানেই থাকছে, মানে কাগজটার সারফেসটার মধ্যেই থাকছে, কিন্তু জলটা তো শুকিয়ে ইভাপোরেট হয়ে চলে যাচ্ছে। না, ফেভিকলটা যখন শুকোচ্ছে তখন কাগজ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে ওই কাঠের টুকরো থেকে ফেভিকলের মধ্যে জল শুকিয়ে গেলে জল কোথা থেকে থাকবে? তুমি শুকনো ফেভিকল সেই অবস্থায় দেখেছো? মানে
গায়ে তুমি ওই জোরবার দরকার নেই, তুমি একটা কোনো কাঠের সারফেসে, খোলা সারফেসে ফেভিকল লাগিয়ে রাখবে, তারপর সেই সারফেসে ফেভিকলটা শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পর তুমি সেই অবস্থায় সেটাকে নোকে করে খুঁটে দেখবে তো কোথাও জল আছে কিনা। কোথাও তো জল থাকে না বাবা। না, থাকে না। তাহলে থাকে না। বেশ, মিউট করো। বেশ, বাকিটা কি লিভ করে গেলে নাকি না আছো? আচ্ছা, প্রথমে 14 দেখছিলাম, এখন 13 কেন দেখছি? সুশোভন চলে গেছে, দেখতে পাচ্ছি না। বেশ, তা এইখানে যে মলিকুলটা আছে সেই মলিকুলটা ধরো এই পাশের মলিকুলটা আকর্ষণ করছে, এই মলিকুলটাকেও আকর্ষণ করছে, এই মলিকুলটাকেও আকর্ষণ করছে, এই মলিকুলটাকেও আকর্ষণ করছে, সব কটাকে করছে। বা ঘুরিয়ে বলতে পারি, অর্থাৎ তোমার নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কেউ যদি আমাকে আকর্ষণ করে, তার মানে ঘুরিয়ে আমিও তাকে আকর্ষণ করছি। তাহলে এই প্রত্যেকটা মলিকুল এই মলিকুলটাকে আকর্ষণ করছে। তার মানে এই মলিকুলটাকে, এই আমার বাঁ পাশের যে মলিকুলটা, এই বাঁ পাশের মলিকুলটা এই মাঝের মলিকুলটাকে এ পাশে টানছে, এ পাশে টানছে, এ পাশে টানছে, এ পাশে টানছে। এইবার আলটিমেটলি তার মানে সবসময়তে এই মলিকুলটা কি করছে, একটা ডাউনওয়ার্ডস ফোর্স সবসময় একটা অনুভব করছে। অর্থাৎ সে বাঁ দিকে টান ডান দিকে টান তো অনুভব করছেই, তার সঙ্গে সঙ্গে সবসময় একটা ডাউনওয়ার্ড ফোর্স অনুভব করছে। অর্থাৎ সে সবসময় নিচের দিকে নামতে চাইছে, কিন্তু নামতে পারছে না, নিচের দিকে তো মলিকুল বসে আছে, ফাঁকা জায়গা তো নাই। কিন্তু কোনো একটা মাঝের মলিকুল, অর্থাৎ ধরো এই মলিকুলটার কথা যদি ভাবি, এই মলিকুলটার ক্ষেত্রে এই মলিকুলটা এদিক 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 সব দিকে সমানভাবে অ্যাট্রাক্টেড হচ্ছে। অর্থাৎ এই মলিকুলটা, এই জায়গাটার ছবিটা আমি যদি একটু ম্যাগনিফাই করে আঁকি, তাহলে এই 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 ধর 6টা দিয়ে আঁকছি, তাহলে এদিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, এদিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, এদিকে অ্যাট্রাক্টেড হচ্ছে। তাহলে এই মাঝের মলিকুলটা সব দিকে মানে নিচের দিকে নামতে চেষ্টা করবে। আর যদি এই ছবিটা যদি আলাদা করে আঁকি, এই মাঝের এর তো চারপাশেই তো মলিকুল আছে, চারপাশেই মলিকুল আছে, তাহলে এই সব দিকে অ্যাট্রাক্টেড হবে, উপরে তলায় সমস্ত দিকে অ্যাট্রাক্টেড হবে। তাহলে এই কোনো দিকেই যেতে চাইবে না, কারণ একটা ফোর্স আর একটা ফোর্সকে ব্যালেন্স করে দেবে। ফলে মাঝের যে মলিকুলগুলো আছে, লিকুইড মলিকুলগুলো, তারা কিন্তু তাদের উপরও অ্যাট্রাকশন কাজ করবে, কিন্তু সেই অ্যাট্রাকশনটা একদিকের অ্যাট্রাকশন আরেক দিকের অ্যাট্রাকশনকে ব্যালেন্স করে দেবে। ফলে সে কোনো দিকেই মুভ করতে চাইবে না। কিন্তু এই একদম উপরের সারফেসের যে মলিকুলগুলো, তারা সবসময় একটা নিচের দিকে নামবার প্রবণতা বা নামবার চেষ্টা করবে, সেটা বুঝতেই পারছি। সেই ক্ষেত্রে উপরের সারফেসটা সংকুচিত হতে চেষ্টা করে। তাহলে উপরে যত মলিকিউল আছে সব মলিকিউলগুলোই যদি এরকম নিচের দিকে নামতে চেষ্টা করে, তাহলে কি হবে? তাহলে উপরের সারফেসটা শ্রিঙ্ক করতে চাইবে বা সংকুচিত হতে চাইবে, হুইচ ইজ দ্য এসেন্স অফ সারফেস টেনশন। এই কারণেই কিন্তু সারফেস টেনশনের উৎপত্তি। আর এই যে দুধারে একটুখানি উঁচু করে দিয়েছি, জলের ক্ষেত্রে যে কথাটা বললাম তোমাদের, জল যখন কোনো কন্টেনারের মধ্যে থাকে, কোনো পাত্রের মধ্যে থাকে, এই পাত্রের মলিকিউলগুলোর সঙ্গে ওয়াটার মলিকিউলের যে অ্যাডিসিভ ফোর্স সেটা একটু বেশি হয়। কারণ জল, আমি 1 গ্লাস জল যদি পুরোপুরি ঢকঢক করে খেয়ে নিই, তারপরে বললাম জল লেগে থাকে গায়ে, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই গ্লাস সারফেস বা কন্টেনার সারফেসের সঙ্গে এই মলিকিউলগুলো কিন্তু একটু বেশি, ধারের মলিকুলগুলো একটু বেশি অ্যাট্রাক্টেড হয় বলে এই ধারের মলিকুলগুলো একটু উপরে উঠে যায়। আর একটু যদি ছবিটা
ম্যাগনিফাই করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এই হচ্ছে মলিকিউল, এই হচ্ছে সারফেস, এই হচ্ছে মলিকিউল। এইবার ধরো এইখানে এইগুলো তো যে ওয়াটার মলিকিউল, এবার সারফেসেরও তো মলিকিউল আছে, সারফেসের মলিকিউলগুলো এইরকম, সারফেসটা আরও উঁচু অবধি খানিকটা অবধি সারফেসটা আছে। তাহলে এই মলিকিউলটাকে অ্যাট্রাক্ট করছে, এই মলিকিউলটাকে অ্যাট্রাক্ট করছে, একে অ্যাট্রাক্ট করছে, একেও অ্যাট্রাক্ট করছে। তাহলে তোমার এই অ্যাডহেসিভ ফোর্সটা বেশি হওয়ার কারণে, কিন্তু এ তো নিচে আসার কোনো রাস্তা নেই, এই মলিকিউলটা নিচে আসার কোনো রাস্তা নেই এখানে, কারণ একটা অলরেডি ওয়াটার মলিকিউল বসে আছে। তাহলে এই মলিকিউলটা তখন চেষ্টা করবে এই সারফেসের অ্যাডহেসিভ ফোর্সটা বেশি হওয়ার জন্যে এ একটু উপরের দিকে উঠে পড়বে। তাহলে একটু উপরের দিকে উঠে পড়বে মানেই তখন এই ওয়াটার সারফেসটা, ফ্রি ওয়াটার সারফেসটা তখন এই রকম ধরনের, এটাকে বলা হয় কনকেভ মেনিসকাস। এই উপরের সারফেসটা এইরকম যে হয়, এটাকে এই জিনিসটাকে ফ্রি সারফেসকে বলা হয় মেনিসকাস। এই মেনিসকাসটা কনকেভ হয় জলের বেলায়, আর মার্কারির বেলায় এটা কনভেক্স মেনিসকাস হয়। অর্থাৎ মার্কারির বেলায় দেখবে এইরকম, এটা হচ্ছে ফর ওয়াটার, আর মার্কারির বেলায় এইরকম টাইপের হয় মার্কারি। ব্যাপার হচ্ছে যে তোমরা দেখতেই পারো যে ওই আমাদের যে ব্যারোমিটার আছে স্কুলে, সেই ব্যারোমিটারের উপরের সারফেসটা সরু নলের মধ্যে যে ফ্রি মার্কারি সারফেস যেখানটা থাকে সেই জায়গাটা এরকম একটুখানি গোল মতো। হ্যাঁ, সরু নলে ভালো ব্যাপারটা বোঝা যায়, অনেকটা জায়গায় মার্কারি নিলে এটা অতটা প্রমিনেন্ট বুঝতে পারা যায় না। তা এই হচ্ছে সারফেস টেনশন। এই সারফেস টেনশনের মূল জায়গাটা বললাম। তাহলে ডেফিনিশন বা সংজ্ঞা কি বলবো? যদি বলা হয় সারফেস টেনশন কি, প্রশ্ন করা হয় সারফেস টেনশন কি যদি প্রশ্ন করা হয়, তখন উত্তর দেবে যে এনি ফ্রি সারফেস অফ এ লিকুইড always tries to contract due to cohesive force among the molecules. The force acting per unit length of the surface is known as surface tension of the liquid. বাংলা করলে কি দাঁড়ায়? বাংলা করলে দাঁড়ায় হচ্ছে যে কোনো তরলের মুক্ত তল সংশক্তি বলের প্রভাবে সংকুচিত হবার চেষ্টা করে, এবং সেই তরল পৃষ্ঠের প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে, স্পর্শকীয়ভাবে এবং লম্বভাবে যে বল ক্রিয়া করে তাকে বলা হয় ওই তরলের